হাইকোর্টের মাধ্যমে সেই পরিপত্র যেটি জারি করা হয়েছিল সেটিকে অবৈধ ঘোষণা করা হয়েছে। আমরা এর আগেও দেখেছি যে হাইকোর্টের ঘাড়ে বন্দুক রেখে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের সমন্বয়ে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল সেটা পরবর্তীতে বাতিল করা হয়। ঠিক একইভাবে আমরা 2018 সালে যে কোটা সংস্কার আন্দোলন করেছিলাম, সেই কোটা সংস্কার আন্দোলন যখন সফল হলো, সরকার দাবি মেনে নিয়েছিল এবং শিক্ষার্থীরা পড়ার টেবিলে ফিরে গিয়েছে। 40তম বিসিএস থেকে এখন প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোনো ধরনের কোটা বৈষম্য নাই। কিন্তু হঠাৎ করে যখন সরকারের দুটি প্রতিষ্ঠানের, বিশেষ করে সেনাবাহিনীর সাবেক একজন প্রধান এবং পুলিশ বাহিনীর সাবেক একজন প্রধান এই বেনজির এবং আজিজ ইস্যুতে বাংলাদেশ এবং আন্তর্জাতিক মহল যখন খুবই ব্যাপকভাবে তৎপর, তখন আমরা দেখতে পাচ্ছি যে একটি মীমাংসিত ইস্যু সামনে আনা হয়েছে এবং শিক্ষার্থীদেরকে উস্কে দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় আন্দোলন করেছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আন্দোলন করেছে। অর্থাৎ আমার কাছে এখন যেটি মনে হয় যে এখন এই শিক্ষার্থীদেরকে উস্কানোর একটি চক্রান্ত চলছে, বিশেষ করে পুলিশ প্রধান, সাবেক পুলিশ প্রধান এবং লুকানোর জন্য এখন একটি মীমাংসিত ইস্যু সামনে এনে শিক্ষার্থীদেরকে উস্কে দেওয়া হচ্ছে। আজকে আমি আপনাদের মাঝে কোটা সংস্কার আন্দোলনের একজন সংগঠক, ওই সময় আমাদের নেতৃত্ব সম্পর্কে আপনারা সকলে জানেন, আপনারা সাংবাদিক ভাইয়েরা আমাদের সাথে ছিলেন। আমি সেই সংগঠকদের পক্ষ থেকে এবং কোটা সংস্কার আন্দোলনের একজন অন্যতম নেতৃত্ব দানকারী হিসেবে আপনাদের মাঝে আমাদের কোটা সংস্কার আন্দোলনকারীদের একটি বক্তব্য সাংবাদিকদের মাধ্যমে দেশের মানুষের কাছে এবং সরকারের কাছে এবং আমরা বিচার বিভাগের কাছে আমরা পৌঁছে দিতে চাই। এ পর্যায়ে আমি আমাদের যে লিখিত বক্তব্য সেটি পাঠ করছি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন 2021 সালের একটি রিটের প্রেক্ষিতে গতকাল মহামান্য হাইকোর্ট সরকারি দপ্তর, স্বায়ত্তশাসিত বা আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বিভিন্ন কর্পোরেশনের চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে নবম থেকে 13তম গ্রেড কোটা বাতিল সংক্রান্ত যে পরিপত্র ছিল সেটি অবৈধ ঘোষণা করে একটি রায় দিয়েছে। 2018 সালের 17 ফেব্রুয়ারি থেকে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের নিয়োগের অযৌক্তিক কোটা ব্যবস্থার বিরুদ্ধে কোটা সংস্কারের দাবিতে সারা দেশে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত ধারাবাহিক আন্দোলনের প্রেক্ষিতে ওই বছর 4 অক্টোবর সরকারের সিদ্ধান্তে জনপ্রশাসন মন্ত্রণালয়, সরকারি দপ্তর, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বিভিন্ন কর্পোরেশনের চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান কোটা পদ্ধতির সংশোধন করে একটি পরিপত্র জারি করেন। সে সময় পরিপত্রে উল্লেখ করা হয় নবম আগে দ্বিতীয় শ্রেণী বলা হতো পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে মেধার ভিত্তিতে নিয়োগ দেয়া হবে এবং নবম গ্রেড, যেটিকে আগে প্রথম শ্রেণী বলা হতো, এবং 10ম থেকে 13তম গ্রেড পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান কোটা পদ্ধতির বাতিল ঘোষণা করা হলো। এটি কিন্তু ওই সময় পরিপত্র উল্লেখ করা হয়। শিক্ষার্থীদের ধারাবাহিক আন্দোলনের যৌক্তিকতা বিবেচনায় নিয়ে সরকার তৎকালীন মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলমের নেতৃত্বে 7 সদস্যের একটি কমিটি গঠনের মাধ্যমে ও কমিটির সদস্যদের পর্যালোচনার ভিত্তিতে এই সিদ্ধান্ত তারা গ্রহণ করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও জাতীয় সংসদে কোটা বাতিলের ঘোষণা করেছিলেন। তাহলে কেন 2018 সালের একটি মীমাংসিত বিষয় নিয়ে
আদালতের ঘাড়ে বন্দুক রেখে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করা হচ্ছে। শিক্ষার্থীদের আন্দোলনের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। কোটা সংস্কার আন্দোলন শেষে সাধারণ শিক্ষার্থীরা এখন পড়ার টেবিলে ফিরে গিয়েছে। এখন বিসিএস সহ সকল প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে মেধাবীরা সুযোগ পাচ্ছে। কিন্তু আন্দোলনের নেতৃত্ব দানকারী নেতৃবৃন্দ এখনও মিথ্যা ও হয়রানিমূলক মামলায় হাজিরা দিচ্ছে। গুরুতর আহতরা কষ্টে জীবনযাপন করছে। তারপরও আগামীর বাংলাদেশ বিনির্মাণে আমরা চাই মেধাবীরা রাষ্ট্র বিনির্মাণে এগিয়ে যাক। তাদেরকে এই সুযোগ থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র বাংলাদেশের প্রশাসন সহ বিভিন্ন পর্যায়ে মেধাশূন্য করার একটি চক্রান্ত বলে আমরা মনে করি। মহান মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা বৈষম্যহীন রাষ্ট্র গঠনের সাথেও এটি এক প্রকার ষড়যন্ত্র বলে আমরা মনে করি। আমরা যারা 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিয়েছি তাদের পক্ষ থেকে হাইকোর্টের এই রায়কে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি। শিক্ষার্থী বন্ধুদের চলমান আন্দোলনের সাথে সংহতি রেখে অনতিবিলম্বে হাইকোর্টের এই রায় আপিল বিভাগের মাধ্যমে রাষ্ট্রপক্ষকে স্থগিত করার উদ্যোগ নেওয়ার আমরা জোর আহ্বান জানাচ্ছি। প্রিয় সাংবাদিক ভাইরা, প্রিয় দেশবাসী, আপনারা জানেন যে আমরা যখন কোটা সংস্কার আন্দোলন করি তখন আমাদের অসংখ্য নেতৃবৃন্দকে হামলা মামলার শিকার হতে হয়েছে। আমাদের নামে এখনো পর্যন্ত সেই কোটা সংস্কার আন্দোলনের মামলা রয়েছে। আমাকে গ্রেপ্তার করা হয়েছিল, একটানা 15 দিন আমাকে রিমান্ডে রেখে নির্যাতন করা হয়েছিল। ডাকসুর সাবেক ভিপি এবং কোটা সংস্কার আন্দোলনের ওই সময়কার যুগ্ম আহ্বায়ক নুরুল হক নূরকে 2018 সালে কিভাবে লাইব্রেরির সামনে নির্মমভাবে নির্যাতন করা হয়েছিল সেটি বাংলাদেশের মানুষ সহ বিশ্ববাসী সেটি দেখেছে। এবং আপনারা জানেন যে 1 জুলাই আমাকে মিরপুরের ভাসানটেক থেকে গ্রেপ্তার করা হয়েছিল এবং ওই সময় আমাকে গ্রেপ্তার করা হয়। চারিদিকে এমনভাবে পুলিশ মোতায়েন করা হয়েছিল, মনে হচ্ছিল যে আমি একজন শীর্ষ সন্ত্রাসী। এরপরে আমাকে একটানা 15 দিন রিমান্ডে রেখে নির্যাতন করা হয়েছিল। এই যে এইখানে ডিএমপি আমাদের পাশেই, ডিএমপির সাইবার ক্রাইম ইউনিট ওই সময় ওইখানে আটকে রেখে যেভাবে আমাকে বেধড়ক আমার চোখ বেঁধে হাত বেঁধে আমার মুখের মধ্যে গামছা ঢুকিয়ে নির্যাতন করেছিল, সেই বিষয়ে আমি এর আগেও বলেছি। এবং 2 জুলাই শহীদ শিক্ষার্থীদেরকে লাঞ্ছিত, সেখানে ছাত্র অধিকার পরিষদের সাবেক আহ্বায়ক হাসান আল মামুন, ফারুক হাসান সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মিয়ান এবং সেখানে নারী শিক্ষার্থী লোমা থেকে শুরু করে অনেক নারী শিক্ষার্থীকে লাঞ্ছনার শিকার হতে হয়েছিল। একজন নারী শিক্ষার্থীকে সেই সময় শাহবাগ থানায় আটকে রেখে সিএনজির মধ্যে তার সাথে কী ধরনের আচরণ করা হয়েছিল সেটিও আপনারা জানেন। এবং 2 জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র তরিকুলকে সেই হাতুড়ি মামুন কিভাবে হাতুড়ি পেটা করে তার মেরুদণ্ড ভেঙে দিয়েছিল, তার পা ভেঙে দিয়েছিল, সেটি আপনারা সকলেই দেখেছেন, জানেন। এই যে আন্দোলন এবং একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 8 এপ্রিল থেকে 11 এপ্রিল পর্যন্ত আমরা সমস্ত বাংলাদেশ, আমরা সমস্ত পথঘাট এবং বিভাগীয় শহর এবং বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসে অবস্থান নিয়ে আমরা যে দুর্বার আন্দোলন করেছিলাম, সেই আন্দোলনের প্রেক্ষিতেই প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী, ওই সময় তিনি প্রধানমন্ত্রী ছিলেন, তিনি বলেছিলেন যে হাজার হাজার লাখ লাখ শিক্ষার্থী তারা কোটা চায় না। আমি দেখলাম যে সুফিয়া কামাল হল থেকে, রোকেয়া হল থেকে নারীরা বের হয়ে এসেছে রাতের অন্ধকারে, কেউ কোটা চায় না, কোটায় থাকবে না। প্রধানমন্ত্রী নিজেই জাতীয় সংসদে 11 এপ্রিল দাঁড়িয়ে এই ঘোষণা দিয়েছিলেন। এবং যখন এই ঘোষণার প্রেক্ষিতে পরিপত্র জারি করা হচ্ছিল না, তখন কিন্তু 30 জুন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরা লাইব্রেরির সামনে আমরা সংবাদ সম্মেলনের আয়োজন করি। তারপর থেকে আমাদের উপর কী ধরনের নির্যাতন করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে, আমাদেরকে জেলে নেওয়া হয়েছে, সেই মামলার ঘানি এখনো পর্যন্ত আমরা টানছি। আমার নামে
ছাত্রলীগের সাবেক সভাপতি আল নাহিয়ান খান জয় তিনি একটি মামলা দিয়েছিলেন, আমি নাকি প্রধানমন্ত্রীকে কোটা সংস্কার আন্দোলনের সময় কটূক্তি করেছি। সেই মামলায় আমার বিরুদ্ধে এখন বিচার চলছে, যে কোনো সময় রায় হয়ে যেতে পারে, আমাকে হয়তো সাজা দেওয়া হতে পারে। ঠিক একই চিত্র যারা আমরা কোটা আন্দোলন করেছি, নুরুল হক নূর, হাসান আল মামুন, বিনিয়ামিন মোল্লা, ফারুক হাসান, তারেক রহমান, আতাউল্লাহ থেকে শুরু করে আব্দুল জাহেদ, শাকিলুজ্জামান, আমার পাশে মঞ্জুর মোর্শেদ মামুন রয়েছে। তো আমরা যারা আন্দোলন করেছি আমাদের প্রত্যেকের নামেই মামলা রয়েছে। আমরা একটিবারের জন্য কিন্তু এখনো পর্যন্ত বলি না যে শিক্ষার্থীরা তারা তো পড়ার টেবিলে ফিরে গিয়েছে, তারা এখন চাকরি পাচ্ছে, আমরা বঞ্চিত হয়েছি, আমাদের কেরিয়ার বিসর্জন দিয়েছি। আমরা এই গল্প কিন্তু এখন শোনাই না। আমরা ওই সময় কোটা সংস্কার আন্দোলন করেছি। আমরা এখন মনে করছি যে শুধুমাত্র কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমেই আমাদের দায়িত্ব শেষ হয়ে যায়নি। আমরা এখন রাষ্ট্র সংস্কারের দায়িত্ব নিয়েছি। আমরা যেটি লিখিত বক্তব্যের মাধ্যমে আমরা জানিয়েছি, গতকাল হাইকোর্ট কর্তৃক কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে, যে রায় দেওয়া হয়েছে, আমরা এই রায় ঘৃণা ভরে ছাত্র সমাজের পক্ষ থেকে, কোটা আন্দোলনকারীদের পক্ষ থেকে আমরা সেটি প্রত্যাখ্যান করছি। এবং একই সাথে রাষ্ট্রপক্ষের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি, অনতিবিলম্বে এই রায়কে স্থগিত করার জন্য কার্যকরী পদক্ষেপ আপনাদেরকে নিতে হবে। অন্যথায় আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলন হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলন হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আন্দোলন হয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলন হয়েছে, দিনাজপুরে আন্দোলন হয়েছে, কুমিল্লাতে আন্দোলন হয়েছে, দেশের বিভিন্ন জেলা শহরে আন্দোলন হয়েছে। কোটা সংস্কার আন্দোলন করে যেমনিভাবে বাংলাদেশ অচল করে দেওয়া হয়েছিল, যদি আবারও আমাদের সাথে ষড়যন্ত্র করা হয়, শিক্ষার্থী ভাইদেরকে বলবো এইবার আন্দোলনে আর আমাদের দিকে আপনারা তাকিয়ে থাকবেন না। আপনাদের দায়িত্ব, যারা সাধারণ শিক্ষার্থী রয়েছেন তারা পুরো বাংলাদেশকে অচল করে দেবেন। আমরা কোনোভাবেই এই কোটা এখনো কোটা এটিকে মেনে নেওয়া যায়? কোনোভাবে এই 56% কোটা আমরা মানি না। আমরা এই রায় প্রত্যাখ্যান করছি এবং একই সাথে এই বিষয়ে অবশ্যই রাষ্ট্রপক্ষকে উদ্যোগ নিতে হবে কিভাবে এটি স্থগিত করা যায়। এবং প্রধানমন্ত্রী তিনি জাতীয় সংসদে ঘোষণা দিয়েছিলেন, এখন তাহলে কি বিষয়টা এরকম হয়ে দাঁড়ালো যে প্রধানমন্ত্রীর যে বক্তব্য সেই বক্তব্যের কোনো গুরুত্ব নাই, যেটি জাতীয় সংসদে ঘোষণা দেওয়া হয় সেটি এক ধরনের ছিলেন এবং যেহেতু প্রধানমন্ত্রী তৎকালীন তিনি বলেছিলেন কোটা বাতিল, সেই কারণে কোটা বাতিল হয়েছিল এবং এই নিয়ে যেহেতু আপনাদের দায় নেই, তাহলে এখন আপনারা কি চাইবেন? সেই পরিপত্রটি যেটি আগের ছিল সেটি পুনর্বহাল করার দাবি করবেন নাকি আবার সংস্কারের দাবি করবেন? দেখেন, কোটা সংস্কার আন্দোলন আমরা দীর্ঘ 8 মাসের অধিক সময় ধরে আমরা আন্দোলন করেছি। দীর্ঘমেয়াদী আন্দোলন ছিল এবং সেখানে অনেক রক্ত দেওয়া লেগেছে, আমাদের ক্যারিয়ার বিসর্জন দেওয়া লেগেছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ভালো ডিপার্টমেন্টের ছাত্র ছিলাম, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স, আমি বিবিএস ছাত্র ছিলাম। তো আপনারা জানেন যারা, এবং আমাদের সভাপতি নুরুল হক নূর যিনি ওই সময় কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্বে ছিলেন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র ছিল। আমাদের প্রত্যেকের উদ্দেশ্য ছিল আমরা বিসিএস ক্যাডার হব। আমার ব্যক্তিগতভাবে আকাঙ্ক্ষা ছিল যে আমি অ্যাডমিন ক্যাডারে যাব। তো দেখেন, আমি কিন্তু বিসিএস ক্যাডার হতে পারিনি। আমি যখন আমার MBA ফাইনাল সেমিস্টারের পরীক্ষা দেব তখন আমার সামনে দুইটা অপশন, একটা হলো যে আমার MBA ফাইনাল পরীক্ষা আর হলো কোটা সংস্কার আন্দোলন। তখন আমি দেখলাম যে আমি যেহেতু নেতৃত্ব দিতে দিতে এত দূর এগিয়ে এসেছি, এখন যদি আমি পড়ার টেবিলে ফিরে যাই তাহলে আন্দোলনের নেতৃত্ব দেওয়া কঠিন হয়ে যাবে, আন্দোলনটা হয়তো সফল হবে না। ঠিক একইভাবে নুরুল হক নূরের একই চিন্তা। আমি নুরুল হক নূর সহ আমাদের নেতৃবৃন্দরা আমরা কেউ কিন্তু আমাদের মাস্টার্স বা MBA আমরা শেষ করতে পারি নাই। আমাদের নুরুল হক নূর তিনি পুলিশ ক্যাডার হতে চেয়েছিলেন, আমি অ্যাডমিন ক্যাডার হতে চেয়েছিলাম। আমরা প্রত্যেকেই কিন্তু ক্যারিয়ার বিসর্জন দিয়েছি, 9 মাসের আন্দোলন করেছি। তো এখন চাইলেও তো এ ধরনের আন্দোলন বাংলাদেশে গড়ে ওঠা কঠিন। এবং যারা নেতৃত্ব দিবে, এখন কয়েকজন আসলে ক্যারিয়ার আমাদের মতন স্যাক্রিফাইস করতে চাইবে। সুতরাং ওই কোটা সংস্কার আন্দোলন এখন বাংলাদেশে নতুন করে গড়ে তোলা আসলে খুব কঠিন এবং দীর্ঘমেয়াদী ব্যাপার। সেই জায়গা থেকে যে একটি মীমাংসিত বিষয় ছিল আমরা সেইখানেই যাচ্ছি।
যে যেটি সরকার সিদ্ধান্ত নিয়েছিল, প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছিল, জনপ্রশাসন মন্ত্রণালয় একটি পরিপত্র জারি করেছিল, আমরা ওইখানে থাকতে চাচ্ছি যে সরকার যে সিদ্ধান্ত নিয়েছিল আমরা সাধুবাদ জানিয়েছিলাম, আমরা আর এর বাইরে যেতে চাই না। এখন আর সংস্কার, ওই যে বললাম কেরিয়ার স্যাক্রিফাইস কয়জন করতে চাইবে, এখন অনেকে বিভিন্ন কারণে আমাদের দেখে বিশেষ করে তাদের শিক্ষা হয়েছে যে আন্দোলনের নেতৃত্ব দিলে পরবর্তীতে চাকরি হয় না। সুতরাং সেই জায়গা থেকে আমরা এখন চাই যে দাবি মেনে নেওয়া হয়েছিল সেই দাবির সাথে এখন প্রতারণা করলে, ষড়যন্ত্র করলে আমরা অন্তত মেনে নিব না। আচ্ছা, আপনারা তখন 2018 সালে আপনাদের একটা কমিটি ছিল, আপনারা আন্দোলন করেছেন। এখন যেহেতু আবার এসে আবার আদালত থেকে রায় দিয়েছে যে আপনাদের যে দাবি সেটি মানা হচ্ছে না, এই অবস্থায় কি আপনারা নতুন করে আবার আন্দোলন শুরু করবেন? এবং দেখেন, ছাত্র অধিকার পরিষদের সাবেক আহ্বায়ক, যিনি কোটা সংস্কার আন্দোলনের ওই সময় যিনি আহ্বায়ক ছিলেন, হাসান আল মামুন, আপনারা চিনেন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে 11টার সময় সাধারণ শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে এবং ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ যারা কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্বের জায়গায় ছিল তাদেরকে সাথে নিয়ে 11টার সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজু ভাস্কর্যের সামনে একটি প্রতিবাদ সমাবেশ করেছে এবং ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিনিয়ামিন মোল্লা, হাসান আল মামুন থেকে শুরু করে এখনও তারা ক্যাম্পাসে রয়েছে শিক্ষার্থীদেরকে সংগঠিত করার জন্য, তারা কিন্তু চালিয়ে যাচ্ছে। আমিও ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আন্দোলন করছে, যারা ওই সময় কোটা সংস্কার আন্দোলন করেছে তারাই তো আন্দোলন করছে, এর বাইরেও তো কেউ আন্দোলন করছে না। সুতরাং শিক্ষার্থীরা ইতিমধ্যে তারা কোটার দাবিতে সোচ্চার, কোটার বিরুদ্ধে তারা কিন্তু সোচ্চার ছিল এবং কোটা সংস্কারের পক্ষে সোচ্চার ছিল। তারা ওই নতুন করে আবার কিন্তু মাঠে নামা শুরু করে দিয়েছে। সরকারকে এখন সিদ্ধান্ত নিতে হবে এই সংগঠিত শক্তির যে দাবি ছিল সেই দাবি আমি মেনে নিয়েছিলাম, আমি ওই জায়গায় থাকবো, নাকি এদেরকে আবার রাস্তায় নামিয়ে একটি উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি করবে। এটি সরকারের বিষয়। সরকার যদি মনে করে না শিক্ষার্থীরা আবার রাজপথে নেমে উত্তপ্ত করুক তাহলে সরকার একটি ভুল করবে আমি মনে করি। আরেকটা প্রশ্ন আপনাকে, আমি তাও একটা প্রশ্ন করি, আপনারা সেই সময় আন্দোলন চলাকালীন সময় যে উত্তাল ছিল, বলতে গেলে সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা বিশ্ববিদ্যালয়গুলোতে মহাসড়কগুলো অবরোধ হয়েছিল এবং বড় রকমের চাপ তৈরি হয়েছিল এবং সাধারণ শিক্ষার্থীদের একটি ব্যাপক সংখ্যক অংশগ্রহণ ছিল আপনাদের সঙ্গে, এবং সেই আন্দোলনের সংগঠন একটি রাজনৈতিক দলে পরিণত করলো একটা পর্যায়ে। আপনারা তখন কিন্তু বলেছিলেন রাজনীতি আপনাদের লক্ষ্য বা উদ্দেশ্য ছিল না। এখন আমরা লক্ষ্য করছি আপনাদের একটি রাজনৈতিক সংগঠনের রূপ নিয়েছেন। কি কারণে আবার সেই শিক্ষার্থীরা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হবে? তখন আবার সেই ভয়টা কাজ করবে কিনা যে আমাদের এই প্ল্যাটফর্ম ব্যবহার করে কেউ রাজনীতি আসলে করতে চাইবে কিনা, কি বলবেন? আপনি নিজেও একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ময়মনসিংহ, সেখানে আপনি পড়াশোনা করেছেন। আমি ব্যক্তিগতভাবে জানি যে আপনিও কোটা সংস্কার আন্দোলনের সময় আপনি সাংবাদিক ছিলেন। তো এরকম সাংবাদিক এখানে অনেকেই রয়েছেন। দেখেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আমি প্রায় 5.5 বছর আমি সূর্য সেন হলে ছিলাম এবং একজন সাধারণ শিক্ষার্থী ছিলাম। আমাদের নুরুল হক নূর, তিনিও একজন সাধারণ শিক্ষার্থী ছিলেন। হাসান আল মামুন, ফারুক হাসান থেকে শুরু করে বিনিয়ামিন মোল্লা, মঞ্জুর মোর্শেদ মামুন, আব্দুল জাহের, শাকিলুজ্জামান সহ যারা নেতৃত্বের জায়গায় ছিল প্রত্যেকেই সাধারণ শিক্ষার্থী ছিল এবং প্রত্যেকের আকাঙ্ক্ষা ছিল যে তারা বিসিএস ক্যাডার হবে বা বড় বড় কর্মকর্তা হবে। এখানে কেউ রাজনীতি করার জন্য আসলে আসেনি। কিন্তু দেখেন, যখন আমরা 9 মাস বা 8 মাসের কোটা সংস্কার আন্দোলন করলাম, এর ভিতর কখনো কি আমরা বলেছি যে আমরা শেখ হাসিনার পতন চাই, আমরা সরকারের পতন চাই, সরকারের বিরুদ্ধে একটি বক্তব্য দিই নাই? অর্থাৎ কোটা সংস্কার আন্দোলন একটি সামাজিক আন্দোলন ছিল এবং সেই সামাজিক আন্দোলন আমরা তো সফল করেছি। আমরা তো ওই আন্দোলনের সাথে বেইমানি করি নাই, বরং সরকার এখন বেইমানি করছে। কয়েক বছর পরে, 5-7 বছর পরে আজকে এসে ওই আন্দোলন নিয়ে এখন নানান ধরনের সরকার কথাবার্তা বলছে। সরকার এখন নানান ধরনের বক্তব্য হাজির করছে। দেখেন, ওই সময় কিন্তু আমরা কখনোই আমাদের আন্দোলনে রাজনৈতিক রূপ আমরা দিইনি। আমরা পরবর্তীতে যখন আন্দোলনটা সফল হয়ে গেল তখন আমরা ব্যক্তিগতভাবে আমরা সবাই কিন্তু স্বাধীন। তখন আমরা যারা কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিয়েছি, আমরা তখন আলাপ আলোচনার ভিত্তিতে এবং একই সাথে দেশের জনগণ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে সুশীল সমাজের প্রতিনিধিরা, বিভিন্ন ব্যক্তিমহল, সাংবাদিকরাও আমাদের পরামর্শ দিয়েছিল যে আপনারা এখন আর কি করবেন,
মামলা হামলায় জর্জরিত, আপনারা এখন রাষ্ট্র সংস্কারের কাজে মনোযোগ দেন। সেই জায়গা থেকে আমরা এখন রাষ্ট্র সংস্কারের জন্য কাজ করছি। কোটা সংস্কার আন্দোলন এই রাষ্ট্রেরই তো একটি অংশ এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের একটি অংশ। সেই জায়গা থেকে আমরা এখন রাষ্ট্র সংস্কার, রাষ্ট্র মেরামত সেই কাজে আমরা রাজনীতি করছি দেশের জন্য, দেশের মানুষের জন্য। রাজনীতি করা তো কোনো অন্যায় না। সুতরাং আপনি যদি মনে করেন যে এখন আবার শিক্ষার্থীরা ভয় পাবে এই আন্দোলনে আসতে, এখন এই আন্দোলনের নেতৃত্ব তো ডাকসুর সাবেক বিপি নুরুল হক নূর যাচ্ছে না, রাশেদ খান যাচ্ছে না। আমরা ওই আন্দোলনের নেতৃত্ব দিয়ে আমরা রাজনৈতিক জায়গায় আমরা পৌঁছে আমরা রাজনৈতিক জায়গায় গিয়েছি, আমরা দেশের জন্য কাজ করছি, রাজনীতি করছি, আমরা অন্যায় করছি না। এখন শিক্ষার্থীরা আন্দোলন করছে, ইতিমধ্যে আজকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলন হয়েছে, এই আন্দোলন চলবে, শিক্ষার্থীদের আন্দোলন। এখন আমরা নাই বলে আন্দোলন হবে না, আমাদেরকেই আন্দোলন করতে হবে, বিষয়টি তো আসলে এরকম না। তো যাই হোক, আমাদের সভাপতি নুরুল হক নূর তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, এ পর্যায়ে তিনি বক্তব্য রাখবেন। থ্যাংক ইউ।